স্বাগত নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। রাজ্য ও রাজ্যপাল আবারও সংঘাত, আর এবারে ইস্যু হচ্ছে আচার্য পদ বদল নিয়ে। এবার আচার্য পদ থেকে রাজ্যপালকেই সরানোর ভাবনা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কিভাবে সম্ভব? দেখো, প্রথমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে বলেছেন যে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর ভাবনা চিন্তা করছে রাজ্য, তার বদলে মুখ্যমন্ত্রীকে বসানো যায় নাকি সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে, এবং এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে আইনি পরামর্শ করছে রাজ্য। এক্ষেত্রে অবশ্যই কিভাবে তা সম্ভব একমাত্র রাজ্য বিধানসভায় সংশোধনী আকারে রাজ্যকে বিল পেশ করতে হবে। এর আগেও আমরা দেখেছিলাম যখন রাজ্যপালের ক্ষমতা কমানো হয়েছিল, বিশেষত বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ রাজ্যপালের কি ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে একটি সংশোধনী রাজ্য বিধানসভায় পেশ করা হয়েছিল। তা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল। অর্থাৎ রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদ থেকে সরাতে গেলে রাজ্যকে ফের বিধানসভায় বিল পেশ করতেই হবে। কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু সংবিধানগত জটিলতা বা আইনগত জটিলতা তৈরি হতে পারে, এমনটাই বলছেন সংবিধান বিশেষজ্ঞ বা আইনজীবীরা। তার কারণ এক্ষেত্রে রাজ্য সরাসরি রাজ্যপালকে চ্যালেঞ্জ করছে, ফলত সেক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু অবশ্যই আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে ইঙ্গিত দিলেন, এর পিছনে অবশ্যই রাজ্যপাল সংঘাত তো বাড়লই, কিন্তু সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে যোগ না দেওয়া, তার পাশাপাশি জানিয়ে আজকে রাজ্যপাল টুইট করে রাজ্যকে একহাত নিয়েছে, পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মনোভাব নিয়েও কড়া মনোভাব প্রকাশ করেছে। সম্প্রতি দার্জিলিং এর হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপাল সংঘাত প্রবল হয়েছে। তার কারণ উচ্চশিক্ষা দপ্তরের তরফে অভিযোগ করা হয়েছিল যে রাজ্যের তরফে পাঠানো নামকে রাজ্যপাল অনুমোদন দিচ্ছে না। শুধু তাই নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও সেই অভিযোগ বারবার প্রকট হচ্ছে। ফলত সেক্ষেত্রে আজকের এই শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর বা রাজ্যের তরফে এই ধারণা নেওয়ার পর রাজ্যপাল যে আরো সংঘাত যে আরো ব্যাপক জায়গায় গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম সেদিকে আমাদের নজর থাকবে। আজ ঠিক কি ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, একবার শুনে নেব। শিক্ষা জগতের অবস্থা সত্যি ভয়াবহ। যদি এরকম চ্যান্সেলর থাকে, এরকম চ্যান্সেলর থাকলে সেই রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহই হওয়ার কথা। আমাদের অনেক ভাগ্য ভালো যে এরকম চ্যান্সেলর থাকা সত্ত্বেও আমরা শিক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোনো প্রস্তাব পাঠালে সেটা হিমঘরে পাঠিয়ে দেন, কোনো রকম কোনো সদর্থক, কোনো রকম কোনো ইতিবাচক যার দৃষ্টিভঙ্গি নেই, সেই রকম একজন লোক ইউনিয়নিজমের কথা বলছে। একটা এখন হুমকি দেওয়ার প্রবণতা, মানে এতদিন সিবিআই এবং ইডি চলেছে, এখন ইউজিসি দিয়ে ভয় দেখাচ্ছেন। আমাদের প্রভিন্সিয়াল স্তরে আমরা বিচার করে দেখব, সংবিধান আলোচনা করে দেখব, দরকার আইনজ্ঞের পরামর্শ দেব যে অন্তত ইন্টারিম পিরিয়ডের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কিনা। কথা বলেছিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন একবার শুনে নেব। তৃণমূল কংগ্রেসের কাছে দলীয় রাজনীতির বাইরে কিছু ভাবনা করার বা সে সম্পর্কে আলোকপাত করার কোনো এজেন্ডা নেই। তৃণমূলের একমাত্র রাজনীতি অতীতে ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। গত 4 বছর ধরে তৃণমূলের রাজনীতি বিজেপি বিরোধিতার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতি, সংসদীয় পদমর্যাদাকে নস্যাৎ করার রাজনীতি, এবং সেই কারণেই তারা রাজ্যপালকে আক্রমণ করে চলেছেন। রাজ্যপাল উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছে, উপাচার্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি। সাংবিধানিক প্রধান যাচ্ছেন, আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। এটা শোভনীয় নয়। এই রাজনীতিকে অচিরেই পশ্চিমবঙ্গের মানুষও প্রত্যাখ্যান করবে। এই ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, এই ইঙ্গিত কিভাবে দেখছো রাজনৈতিক মহল, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এই ইস্যুতে? শুনবো উদয়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এটা তো কোনো কেন্দ্রীয় বিষয় নয়, বা এটা ইউজিসি কখনোই বলেনি যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে গভর্নর বা রাজ্যপালকে থাকতে হবে। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের মানে বিধানসভায় পাস করা বিল। সেইখানে বলা হয়েছে যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে রাজ্যপাল থাকবে। বিশ্বভারতীর আচার্য তো প্রধানমন্ত্রী রয়েছেন। ফলে রাজ্য বিধানসভায় বিল এনে এটা করা যেতেই পারে যে আচার্য হিসেবে রাজ্যপাল থাকবেন না, অন্য কেউ থাকবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে রাখা যেতে পারে। যেরকমটা বলছিলেন আমাদের প্রতিনিধি যে এই সংঘাত অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল, রাজ্যপাল সংঘাত চলছিলই। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে ডাকেন রাজ্যপাল তথা আচার্য, আর সেই বৈঠকে কোনো উপাচার্যই আসেনি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়, যার জেরে এই সংঘাত চরমে পৌঁছয়। কি বলেছিলেন তখন আচার্য, শুনবো। It is most unfortunate that chancellors and vice chancellors
of private universities, 11 in number, have not turned up for a meeting with the visitor, who is also governor of the state. I am now being forced to take a strong view of these developments and direct that all these appointments be revisited. UGC needs to engage into serious probe about private universities. We need to focus seriously to improve environment of education in the state, and it cannot be put under the control of the government. জগদীপ ধনখড়কে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী বাম নেতা। তিনি বলছেন উপাচার্যদের আচার্য রাখতেই পারেন, কিন্তু সম্মেলনে রাখবেন উপাচার্যদের, এটা কাম্য নয়। উনি বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য অথবা আধিকারিক তাদের সঙ্গে কথা বলবেন, বলতেই পারেন, কিন্তু তাদের একটা সম্মেলন ডেকে দিলেন, এটা রাজ্যপালের কাজ নয়। যে কোনো একটা ইউনিভার্সিটি বা লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে কিছু জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে, গভর্নমেন্টের কাছে জানবেন, ইউনিভার্সিটির কাছে জানবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই নেবেন। কিন্তু সবাইকে আমি ডেকে দিলাম এসো সম্মেলনে, যেমন মুখ্যমন্ত্রী সব উপাচার্যদের ডেকে নিয়ে ভাষণবাজি করেন, এইরকম ভাষণবাজি রাজ্যপাল করবেন, মুখ্যমন্ত্রীটাও যেমন আমরা পছন্দ করবো না, রাজ্যপালটাও পছন্দ করবো না। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা সংস্থাগুলো তাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্স, তাদের স্বশাসন, সেটা যেন চলে, তার উপরে রাজ্যের সরকার তারাও যেমন জবরদস্তি করছে, রাজ্যপালও জবরদস্তি করবেন, কোনোটাই হওয়া উচিত নয়। রাজ্য ও রাজ্যপালের সংঘাত আরো একটা ইস্যুতে চলছিল, হাওড়া বালি বিলে সই করা নিয়ে। সেই হাওড়া বালি বিলে অবশেষে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়া ও বালিতে আলাদা পুরভোট, কারণ দুটি পুরসভাই আলাদা হয়ে গেল। হাওড়া এবং বালিতে আলাদা পুরভোটে আর কোনো বাধা রইল না। হাওড়া বালি বিলে জট কাটল, রাজ্যপাল সই করলেন। হাওড়া ও বালিতে আলাদা পুরভোটে আর কোনো বাধা নেই। আমরা যেরকম জানাচ্ছিলাম যে হাওড়াতে 22শে জানুয়ারি ভোট হতে পারে এবং বালিতে ভোট হতে পারে 27শে ফেব্রুয়ারি। যেহেতু দুটি পুরসভা আলাদা হয়ে গেল, তাই আর আলাদা ভোটে কোনো বাধা রইল না। এদিকে কলকাতা পুরসভায় যারা জয়ী হয়েছেন তারা আজ সেখানে শপথ নিলেন। কলকাতা পুরসভায় নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। শপথ নিলেন কাউন্সিলর হিসেবে ফেরাদ হাকিম সহ অন্যান্যরা। যদিও আগামীকাল মঙ্গলবার মেয়র হিসেবে তিনি শপথ নেবেন এবং কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান পুর কমিশনার প্রোটেম চেয়ারম্যান রাম পিয়ারে রাম। মঙ্গলবার মেয়র হিসেবে শপথ নেবেন ফেরাদ হাকিম এবং সেদিন পারিষদরাও শপথ নেবেন। আজ কাউন্সিলর হিসেবে শপথ নিলেন জয়ী প্রার্থীরা। তৃণমূলে 134 জন জয়ী প্রার্থী, তারা আজ শপথ নিলেন। বাম, কংগ্রেস এবং নির্দল জয়ী প্রার্থীরাও শপথ নেন। এবং অনুগত্য পোষণ করি, যে সকল কর্তব্য আমার উপরে ন্যস্ত হইতে চলিয়াছে সেইগুলো আমি বিশ্বস্তভাবে সম্পন্ন করি। হাফ টাইম ছিলাম তখন, মানে কাজ করার সময়টা খুব কম পেয়েছিলাম। তারপর তো একটা 1.5 বছর গেল প্রায় করোনা অতিমারির মোকাবিলা করতে। সর্বতই যে পরিকল্পিতভাবে যে কাজগুলো, সেগুলো সেই সময় আমরা করে উঠতে পারিনি করোনা অতিমারির জন্য। তো এখন একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে 5 বছরের লক্ষ্যে আমরা কাজ করব। দল যে ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, মানুষের ভরসা রেখেছে, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আগে রাস্তা, জল এগুলি প্রাইমারি ডিমান্ড ছিল, এখন এর সাথে সাথে ভালো লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরির চাহিদা আসছে, জিমনাসিয়ামের চাহিদা আসছে, ভালো খোলা জায়গার চাহিদা আসছে। এগুলি কথাও চিন্তা করব। হ্যাঁ, জল সমস্যার যাদবপুরে অনেক অংশে সমাধান হয়েছে, যেটা বাকি আছে এবার সমাধান করতে হবে। এদিকে কলকাতা পুর ভোট নিয়ে বিজেপির অন্তরে তরজা চলছে। কলকাতায় তাদের সংগঠন দুর্বল স্বীকার করে নিলেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ। আর তার দাবি কলকাতায় সাফল্য আশাই করেননি এবং দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। যা বলেছেন বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, শুনুন। কলকাতা আশপাশ এলাকায় আমরা না লোকসভা জিতেছি, না বিধানসভা জিতেছি, মানতে অসুবিধা নেই। আমরা সংগঠন দুর্বল ছিলই, তার উপরে সন্ত্রাস চলেছে। তো সেই জন্য আমরা একটু সাফল্যটা সেইভাবে পাইনি যেটা পাওয়া উচিত ছিল।
আর আমরা আশাও করেছিলাম, কেউ আশা করেনি যে বিরাট কিছু হবে। আর টিএমসিও জানতো তারা 100-এর বেশি কর্পোরেশনে ভোট পাবে, কিন্তু তারপরে কেন রিগিং করলো, ওরা লুট করলো? কারণ একটা মেসেজ দিল বাংলায় এভাবেই ভোট হবে, সাবধান থেকেও, নাহলে কিন্তু ভুগতে হবে। বাকি মিউনিসিপ্যালিটিগুলোর জন্য এটা একটা তারা নমুনা রেখে দিল। দিলীপ দা অনেকদিন ধরেই রাজ্য সভাপতি ছিলেন, সংগঠন এবং প্রাসঙ্গিক রাজনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন বিজেপির সর্বভারতীয় নেতা। তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যেটা বলেছেন এটা হয়তো তার বাস্তব উপলব্ধি। বাধ্য হচ্ছেন, উনি তো দয়া করে বলছেন না, উনি বলতে বাধ্য হচ্ছেন। এই বলার দুটো কারণ আছে। একটা হচ্ছে এটা বাস্তব যে বিজেপির সংগঠন নেই এবং বিজেপি দুর্বল, এটা দিলীপবাবু বলুন না বলুন এটা বাস্তব। আর দুই হচ্ছে দিলীপবাবু মনে মনে ভারী খুশি হচ্ছেন, কারণ তাকে সভাপতিত্ব থেকে সরানোর পর যখন বিধানসভা নির্বাচনে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, তখনও কিন্তু ভরাডুবি হয়েছিল। ওইসব ঝাড়গ্রাম যেসব জায়গায় গত লোকসভায় বিজেপি জিতেছিল, বিধানসভায় তারা গোয়ারা হেরেছেন। ফলে ব্যাপারটা এই নয় যে কলকাতায় শুধু বিজেপি দুর্বল, বিষয়টা হচ্ছে গোটা রাজ্যেই বিজেপি দুর্বল। टॉप टेक TMT लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप TMT बार, दिल की नजर से तुम देखो। খবর এখন নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করছে অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ, ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। খবর এখন নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করলো অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ, ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। আজ দুনিয়া জানে স্ট্রং মানে মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। ঝলমলে পাহাড়, পাহাড়ের আঁকে বাঁকে রঙের মেলা। গির্জায় গির্জায় ক্রিসমাস ক্যারল, কার্শিয়ং থেকে কালিম্পং, কনকনে ঠান্ডায় উৎসবের উষ্ণতা। আমরা দার্জিলিং এ ক্রিসমাসটা সেলিব্রেট করব বলে এসেছি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে দার্জিলিং এ কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন হয় সেটা দেখবো, প্লাস নিজেরাও সেলিব্রেট করব। তো ফাইনালি আমরা এবারে চলেই এসেছি ক্রিসমাসটা দার্জিলিং এ সেলিব্রেট করতে। এখন থেকেই আমরা ভীষণ এনজয় করছি। কালিম্পং থেকে শিলিগুড়ি, পাহাড় থেকে সমতল, বছর শেষের উৎসবে মেতে। এখানে ক্রিসমাস কাটানোর মজাই আলাদা। যেরকম ওয়েদার, পুরো ক্লিন, কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে, ঘুরে ফিরেও আরাম, আনন্দ। ঠান্ডাটা কষ্ট দিচ্ছে, বাট খুব ভালো লাগছে। দার্জিলিং এর মেলে লাল নীল আলোর মালা, কফিতে কফিতে আড্ডা, केकेर बिकिनी। इस बार का क्रिसमस में स्पेशल में हम लोग के पास प्लम केक्स है और हम लोग स्पॉन्ज केक्स वगैरह भी हम लोग बना रहे हैं और इसमें वेलवेट केक का भी वेराइटीज़ आया हुआ है। ये सब भी बन रहा है और अच्छा चल भी रहा है। প্রথমে বড়দিন, তারপর নিউ ইয়ার, পর্যটকদের ঠাসা ভিড়, উত্তরবঙ্গে উৎসবের পাহাড়। প্রণব ছেত্রী, মনি লামা এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। তিস্তা রঙ্গিতের পারে একটা রাত, তাঁবুতে রাত্রিবাস, হ্যারিকেনের
নিভু নিভু আলো। সব মিলবে কালিম্পংয়ে। তিস্তা পারে মুখোমুখি ঘরে একটু একটু গল্প জমে। নদীর পারে গল্পের আসর, নদীর পারে মুখোমুখি, নদীর পারে একটু দেখা। জীবন বলে একটু দাঁড়া। তিস্তা পাড়ের বৃত্তান্ত এমনটাই। বছর শেষের জমানো কয়েকটা ছুটিতে কালিম্পং, এখানেই তিস্তা আর রঙ্গিত মুখোমুখি। তিস্তা রঙ্গিত যেখানে মিলেছে সেই রিভার বেডে তাঁবুতে থাকার ব্যবস্থা। হ্যারিকেনের আবছা আলো, আবছায়াটাই লাগে ভালো। यहाँ पर बहुत सारा लोग आते हैं कैंपिंग के लिए, फिशिंग के लिए और आपका ट्रेकिंग के लिए। तो पहले तो इस जगह को किसी को पता नहीं था, लेकिन धीरे धीरे। পার্থপ্রতিম সরকার ও মনি লামা, নিউজ 18 বাংলা। পাতা ঝরার মরশুমে শান্তিনিকেতনের মন খারাপ, ফাঁকা পড়ে মেলার মাঠ, এবারও বন্ধ পৌষ মেলা। করোনার ধাক্কায় গত বছরের পর এবারও বন্ধ শান্তিনিকেতনের পৌষ মেলা। শান্তিনিকেতনে পৌষের রং ম্লান। যেটা রবীন্দ্রনাথ করে গেছেন সেটার থেকে তো বঞ্চিত হলো। ছাত্রকর্মী অধ্যাপকরা ইনভলভ হয়ে এটা করে, তো সেটা তো হলো না। পৌষ মেলার শুরু 1895 সালে। 7ই পৌষ রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই 7ই পৌষকে কেন্দ্র করেই পৌষ উৎসব ও মেলার ভাবনা। শান্তিনিকেতনের পৌষ মেলা বাঙালির 12 মাসের 13 পার্বণের যেন অন্যতম। সেই মেলা এবারও বন্ধ, মন খারাপ শান্তিনিকেতনের। দুঃখ হচ্ছে, এছাড়া আর কি বলবো। বিশ্বভারতীর যে পৌষ মেলা, সেটার আবেগ তো একটা অন্যরকম জড়িয়ে আছেই, সারা জীবনই ওটা থাকবে। প্রথা মেনে ছাতিম তলায় শুরু হয়েছে পৌষ উৎসব, কিন্তু সেখানে সাধারণের ঢোকা বারণ। আর পৌষ মেলা তো হচ্ছেই না। আশ্রমিক হিসেবে পৌষ মেলা হচ্ছে না, এটা খুবই আক্ষেপের ব্যাপার। পৌষ উৎসব হচ্ছে, তাও একটা ঠিক আছে মানে ব্যাপারটা, কিন্তু পৌষ মেলা হলে খুব ভালো লাগতো। বোলপুরে ডাকবাংলো মাঠে নিউজ হেডলাইন্স নিবেদন করলো পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। ফেস্টিভ মুড শুরু আর এক ক্রিসমাস মুডে এখন তিলোত্তমা। কচি কাঁচাদের হাতে এলগিন রোড পুরো সেজে উঠেছে নাচে গানে। উৎসবের মেজাজ এখন এলগিন রোডে। खूब मजा करছি, खूब मजा करছি। फन स्ट्रीट मतलब ही फन। बहुत अच्छा लग रहा है, बहुत मजा आ रहा है और मैरी क्रिसमस टू एवरीवन। सोशल डिस्टेंस बहुत जरूरी है, मेंटेन रखिएगा प्लीज उसको भी। আমি তো আজকের দিনে ফার্স্ট টাইম এসেছি এটা ফান স্ট্রিটে, কিন্তু এত আনন্দ, এত মজা লাগছে, মানে আমি বলতে পারছি না যে কি আনন্দ। थैंक्स टू बबाईदा, कितना अच्छा फन स्ट्रीट हर साल करते हैं और ये दिस इज माय 3rd ईयर हमारा है, तो बहुत मजा आता है। हम लोग अभी ये रंगोली बनाएंगे, पेंटिंग करेंगे, सब करेंगे यहाँ पे। मैं चेस खेलूंगा, तो জাম্পিং জ্যাপ पर जाऊंगा। সকাল থেকে আমি এখানে যোগা করছি, ডান্স করছি, ও সব মস্তি হচ্ছে, আমাকে খুব ভালো লাগছে। উই এনজয়িং এন্ড এনজয় হোল ডে। 24 ডিসেম্বর লাস্ট ইয়ার আমরা কোভিডের জন্য করতে পারিনি। দিস ইজ দ্য 5th এডিশন ফান স্ট্রিট এলগিন
2021. So it is absolutely a festive mode and সমস্ত মানুষ এখানে নেমে পড়ে, আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় পর্যন্ত দে এনজয়। ইট ইজ আ ফ্রি ভেহিকল জোন, এটা কোনো গাড়ি নেই, হংকিং নেই, পলিউশন ফ্রি। সো লাইক পিপল আর এনজয়িং, এভরিবডি ইজ এনজয়িং। এটা একটা আনন্দ দিতে পেরে ভালো লাগছে। রাতের জন্য অপেক্ষা নয়, সকাল থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। কলকাতার এলগিন রোডে দেখা গেল সেই চিত্র, সারাদিন ধরেই চলবে এই উৎসব। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তবে শুধুমাত্র নাচ গান নয়, বড়দিন মানে কেক, আর সেই কেক অবশ্যই নাহুমসের কেক তো মিস করা যায় না। তাই সেই মুহূর্তে আমরা দেখছি লাইন দিয়ে মানুষ নাহুমসের কেক কিনছেন নিউ মার্কেটে। কেকের দোকানগুলিতেও ভিড়। প্লেন কেক এর দাম হচ্ছে 400 গ্রাম 240। আর এটা হচ্ছে লাইট ফুড কেক বা লাইট প্লাম কেক, এর দাম 400 গ্রাম 320। এটা হচ্ছে রিচ ফুড কেক বা রিচ প্লাম কেক, এর দাম 800 গ্রাম 760। আর ছোট হয় 400 গ্রাম 320, ওটা আপাতত আমার কাছে স্টক নেই। অন্যদিকে ফ্লোরেজ, পার্ক স্ট্রিটের ফ্লোরেজ, সেখানেও ভিড়। কেকের পাশাপাশি পেস্ট্রি, হট চকলেট, কফির কাপে চুমুক দিতে মানুষ ভিড় করছেন সেখানে। একটা হচ্ছে যে কেকের উৎসব, তো সেই হিসাবে আমরা এবারে একটা নিত্য নতুন কেক এনেছি। অনেকে খোঁজে ডিফারেন্ট ফ্লেভারের মধ্যে কেক খোঁজে, তো আমরা একটা কম্বাইন্ড প্যাক এনেছি। এর মধ্যে 4টে ফ্লেভার আছে, এটা বাজেটেড প্যাক আছে। এছাড়াও আমাদের নর্মাল যেমন ট্র্যাডিশনাল ডান্ডি কেক আছে, ট্র্যাডিশনাল আপনি ফ্রুট কেক পাবেন, প্লাম কেক পাবেন। খুবই ভালো, কলকাতার খুবই ভালো, একটা কোয়ালিটি খুবই ভালো আছে। এটা কি বড়দিনের কেক হিসাবেই নিচ্ছে? সব দিন বড়দিন হোক যেদিন হোক, কেক এদের কোয়ালিটিটা খুবই ভালো থাকে। না, আজকের কেকটা যে আপনি নিচ্ছেন? হ্যাঁ, বড়দিনের জন্য। কেকটা কাটবেন? হ্যাঁ, বাড়িতে খাওয়ার জন্য। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। আজ দুনিয়া জানে স্ট্রং মানে মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবার শুরু হয়েছে বিকল্প পৌষ মেলা। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? পৌষ মেলার একটা আলাদাই একটা আবেগ, সেখানকার যে ভালোবাসা, সেই ভালোবাসার এই মেলাতেও আছে, কিন্তু কোথাও যেন একটা কমতি। পৌষ মেলা মানে তো শুধু ঐতিহ্য বা আবেগ নয়, এ মেলা বহু পরিবারের রোজগারের জায়গা। গতবার থেকে সে সবই বন্ধ, তাই পৌষ যতই ডাক দিক বাঙালির মন খারাপ। শান্তিনিকেতনের পৌষ মেলা ছাড়া বাঙালির পৌষ পার্বণ যেন অসম্পূর্ণ। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা। কোচবিহারে দুয়ারে শিক্ষক, প্রি প্রাইমারির ভর্তিতে উৎসাহ দিতে ঘরে ঘরে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। করোনার জেরে 2020 সালে মার্চ থেকে বন্ধ স্কুল। সম্প্রতি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলেছে। নতুন বছরে প্রাথমিক স্কুল খোলারও সম্ভাবনা, তাই প্রি প্রাইমারির ভর্তিতে জোর। কোচবিহারে দুয়ারে দুয়ারে প্রাথমিকের শিক্ষকরা। বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা, কথা বলছেন অভিভাবকদের সঙ্গে। মাথা ভাঙায় মাইক হাতে নামতে হয়েছে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকেও। আবহের জন্য স্কুল বন্ধ, সেই কারণে ভর্তিটা করাবে কি করাবে না অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমরা সেই প্রচার অভিযান চালাচ্ছি যে ভর্তিকরণ প্রক্রিয়া চলছে, আপনার বাড়ির শিশুটাকে অন্তপক্ষে ভর্তি আপনারা করান। কোচবিহারের সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা 1900। নভেম্বরে অভিভাবকদের মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছে যায় প্রশ্নপত্র। প্রাপ্ত নাম্বার অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নতুন ক্লাসে উত্তীর্ণ হয় ছাত্রছাত্রীরা। মার্কশিট বিলির কাজ চলছে স্কুলে। স্কুল বন্ধ, তবে ছাত্র ভর্তির জন্য অফিস খোলা। কিন্তু প্রি প্রাইমারিতে তেমন কেউ ভর্তি হচ্ছে না। অনেক অভিভাবক জানেনই না ভর্তির খবর। আমরা স্কুলে ভর্তির ফর্মটা নিয়ে
আমরা টিচাররা দল বেঁধে গিয়ে, হয়তো কিছু টিচার স্কুলে থাকছে, কিছু টিচার বেরিয়ে গিয়ে এই আশপাশের লোকালিটির বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে গার্জিয়ানদের সাথে কথা বলে আমরা স্পট ভর্তি নিচ্ছি। মানে আমরা সেই বাড়ির সামনেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড ছবি নিয়ে আমরা ভর্তি নিচ্ছি, যাতে বাচ্চারা স্কুলমুখী হয় এবং পঠন পাঠনটা যাতে চালু থাকে। কোচবিহারের প্রাথমিক বিদ্যালয় সংসদ চিন্তায় প্রি প্রাইমারিতে ভর্তির খবর জানিয়ে স্কুলের বাইরে টাঙানো হয়েছে ফ্লেক্স ব্যানার। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। ক্ষীরদইয়ের দুবাই সফর। দক্ষিণ দিনাজপুরের ক্ষীরদইয়ের কদর এখন বিদেশেও, এবার অনলাইনেও মিলবে নয়াবাজারের এই বিখ্যাত দই। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর, এখানকার নয়াবাজারে ক্ষীর দই বিখ্যাত। এছাড়াও রয়েছে খাসা দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই। তবে সব দইকে টেক্কা দেয় ক্ষীর দই। এখন বর্তমানে ডিমান্ড ক্ষীরটারই বেশি। ক্ষীরটা আমার এমন দিন নাই যে 3-4 কুইন্টাল বিক্রি হয়। এই দইয়ের কদর রয়েছে বিদেশেও। নয়াবাজারের দই এবার দুবাইয়ে। এখন মূলত বাইরে থেকে ডিমান্ড হচ্ছে ক্ষীর দই 1 নম্বর। আমাদের এখন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতা, এই দুদিন আগে দুবাইও নিয়ে গেছে। সুদূর মার্কের মুলুকে আগেই পৌঁছে গিয়েছে নয়াগ্রামের ক্ষীর দই, এবার দুবাইয়ে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। পাহাড়ে বড়দিনের প্রস্তুতি, আলো ঝলমলে চার্চ, হোটেলে হোটেলে রঙিন বেলুন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যটকদের ঢল। বড়দিন মানেই ঝলমলে পাহাড়, পাহাড়ের আঁকে বাঁকে রঙের মেলা। গির্জায় গির্জায় ক্রিসমাস ক্যারল, কার্শিয়ং থেকে কালিম্পং, কনকনে ঠান্ডায় উৎসবের উষ্ণতা। আমরা দার্জিলিং এ ক্রিসমাসটা সেলিব্রেট করব বলে এসেছি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে দার্জিলিং এ কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন হয় সেটা দেখব, প্লাস নিজেরাও সেলিব্রেট করব। তো ফাইনালি আমরা এবারে চলেই এসেছি। Headlines